বিয়ের আসরে নিজের বউ এর জায়গা একটা পতিতাকে দেখে মাথায় আকাশ ভেঙে পড়ল আর্সের। ইম্পসিবল, এই মেয়ে একটা পতিতা, আমি কিছুতেই একে বিয়ে করতে পারবো না বলেই গলা থেকে ফুলের মালা খুলে ফেলে দিল আর্স এর মুখে পতিতা কথাটা শুনে চমকে গেল বিয়ে বাড়ির সবাই, সেই সাথে বিয়ের কনেমু। কিছুক্ষণ বাদেই যার সাথে তার জীবন বেঁধে দেওয়া হবে সে তাকে পতিতা বলে রাখছে। আর্স এর রিয়াকশন ছিল খুবই ভয়ঙ্কর। মৌ এর মা বাবা অবাক হয়ে যা, তাদের হবু জামাই তাদের মেয়েকে পতিতা বলে রাখছে। আর্সের মা বাবা আর্সকে থামার জন্য বিভিন্নভাবে চোখ রাঙানি দিচ্ছে। ছেলের হাত চেপে ধরে সাইডে নিয়ে গিয়ে আর্সের বাবা বলেন, আমাদের মান সম্মান কি সব শেষ করে দিবে তুমি? তোমার বিয়ে করার ইচ্ছা ছিল না সেটা আগে বললেই পারত। এইভাবে পাবলিক প্লেসে একটা মেয়ের সম্মান নিয়ে টানাটানি করছো কেন? এই অধিকার তোমার নেই। আর্স নিজের হাত এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলে, বাবা আমার তো বিয়ে করতে আপত্তি ছিল না, তাই বলে জেনে শুনে আমি একটা পতিতাকে বিয়ে করব? ভাবলে কিভাবে এটা? এই মেয়ে একটা পতিতা বাবা, আমি নিজে দেখেছি এই মেয়েকে এসব কাজ করতে। তুমি কিভাবে দেখলে তার মানে? তুমি না বাবা, তুমি যেটা ভাবছ সেটা ঠিক ন, আমি অন্যভাবে চিনি। বিয়ে বাড়িতে কানাঘোষা শুরু হয়ে গিয়েছে। মেয়ে তাহলে এইগুলা করে? মেয়েটাকে তো দেখে বেশ ভদ্রী মনে হয়, তোলে তোলে এইগুলো করে বেড়া। আর্স আর আর্সের বাবার কাছে মৌ এর ফ্যামিলির সবাই চারদিক থেকে ঘিরে ধরে। আর্সের কাছে অনুনয় বিনয় করে বলে, জামাই বাবা এগুলা কি বলছো? আমাদের মেয়ে এমন ন, তোমার কোথাও ভুল হচ্ছে। আর্স সমস্ত বরযাত্রী কন্যাযাত্রীর সামনে চিৎকার করে বলতে থাকে, আপনারা কতটুকু জানেন আপনাদের মেয়ে সম্পর্কে? আপনাদের মেয়ে একটা চরিত্রহীন পতিতার ব্যবসা করে ছেলেদের সাথে রাত্রি যাপন করে বেড়া। আমি নিজে তার সাক্ষী। আর্সকে তার বাবা একটা চর মেরে বলে হয়েছে, আর ন, সব কিছুর লিমিট আছে। কোথায় কাকে দেখেছ না দেখেছ তার জন্য মৌকে দোষ দিচ্ছ। আমি যা সত্যি তাই বলছি। এই যে মিস মৌ ভুলে গিয়েছেন আমাকে আপনি, তাই না? 7 দিন আগে আমার বন্ধুদের সাথে কন্ট্রাক্ট এগেছিলেন, আর আমি নিজে আপনাকে বোঝালাম এসব রাস্তা থেকে সরে আসতে। কি মনে নেই আপনার? মৌ আর্সের কলার চেপে ধরে বলে, এনাফ ইজ এনাফ আর্স। আপনার যদি আমাকে পছন্দই না হবে তাহলে বিয়ে করতেন না। কেন আমাকে সমাজের চোখে ছোট করছেন? আমার চরিত্রে কেন দাগ লাগাচ্ছেন? কি করেছি আমি আপনার? আর্স বিরক্তি নিয়ে বলে, একদম নাটক করবেন না। কি করেছেন মানে? সব ভুলে গিয়েছেন? এই যে আপনি 7 দিন আগে আমার বন্ধুর ফ্ল্যাটে গিয়েছিলেন এক রাতের জন্য। আমাকে আমার বন্ধু মিথ্যা বলে তার বাসায় নিয়ে গেছিল ওই খারাপ কাজগুলো করত। কিন্তু আমি আপনাকে দেখে অবাক হয়েছিলাম। এত সুন্দর একটা মেয়ে কিভাবে এত খারাপ কাজ করতে পারে? আমি নিজে আপনাকে বুঝিয়েছিলাম যেন আর এগুলো না করেন, কিন্তু আপনি আমাকে কি বলেছিলেন? আপনাকে বাধ্য করা হয়েছে এগুলো করতে। আপনি আসলে এ ধরনের মেয়ে না, আর সেই আপনি কিনা আমারই বউ হতে চান। শুনুন সবাই, কান খুলে শুনুন, আমি এই মেয়েকে কিছুতেই বিয়ে করব না। আর্সের বাবা আর্সকে আড়ালে নিয়ে বলে, এই মেয়েকে বিয়ে না করলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের বাড়ি আর জায়গা জমির যে ঝামেলাটা চলছে তা মেয়ের বাবাই সমাধান করে দিবেন, না হলে আমাদের রাস্তায় গিয়ে বসতে হবে। মেয়েটা ভালো হোক আর খারাপ সেটা যাচাই করার সময় এখন নেই। চুপচাপ বিয়ের পিড়িতে বসে যাও বলছি। চারদিকে বিভিন্ন কানাঘোষা চলছে। মুহূর্তের মাঝে ছড়িয়ে গেল আরমান সাহেব এর মেয়ে পতিতালয়ে যা। এইদিকে আর্স এর চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে টুপটাপ করে। শেষে কিনা এমন একটা মেয়েকে তাকে বিয়ে করতে হবে। কোনো উপায় না পেয়ে বাবার সম্মান রক্ষার্থে বিয়ে করে নিল আর্স। বাবার বাড়ি থেকে আসার সময় বাবার গলা জড়িয়ে ধরে ভীষণ কান্নায় ভেঙে পড়ে মৌ। তার এই কান্নার কারণ অন্য কিছু, কারণ মৌ আজ তার জীবনের সব থেকে বড় অপমানিত হয়েছে। বিয়ে নিয়ে মৌ এর মনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু বিয়ের আগেই তার হবু বর তাকে যে অপবাদ দিল সেটা ভোলার মতো ন। মেয়েকে বিদায় দেওয়ার সময় আরমান সাহেব মেয়েকে ডেকে নিয়ে বলেন, মা আমি তোকে বিশ্বাস করি, তবু বল কখনো কারো প্ররোচনায় এমন কিছু করিসনি। আমি তোর বাবা, আমাকে খুলে বল মা, আমি তো তোর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। আর্স যা বলল তা কি সত্যি? মৌ কানে হাত দিয়ে বলে, বাবা প্লিজ আর বলো না, আমি এটা সহ্য করতে পারছি না। উনি কেন এমন জঘন্য কথা বললেন? কি কারণে বললেন? তোমার মেয়ে এমন হতে পারে না বাবা। এরই মাঝে আর্স এসে আরমান সাহেবকে একটা ছবি দেখান, যা দেখে চমকে যান আরমান সাহেব। আর্স আরমান সাহেবকে দেখান, এই দেখুন আমার বন্ধু ছবি পাঠিয়েছে, খুব বাজে আর ঘনিষ্ঠ অবস্থার একটা ছবি। যা দেখে আরমান সাহেব এর বুকে ব্যথা শুরু হয়। মৌ ছবিতে নিজেকে দেখে চমকে যা, এটা কিভাবে হতে পারে? এটা তো সত্যি সে একটা ছেলের সাথে। ছেলেটা আর কেউ নয়, আর্সের বন্ধু। আর্স আরমান সাহেবকে বলে, এবার আপনার মেয়েকে বলুন কে মিথ্যা বলছে। আমি না আপনার মেয়ে। আপনার মেয়েকে উত্তর দিতে বলুন। এই অবৈধ উপায়ে আপনার মেয়ে টাকা ইনকাম করে কার জন্য? টাকার জন্য নাকি নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য? মৌ কাঁদতে কাঁদতে বলে, এটা আমি হতে পারি না বাবা, আমি জানি না আমার ছবি কিভাবে গেল, আমি কিছু করিনি বাবা। আর্স আরও রাগান্বিত হয়ে বলে, আপনি এভাবে মিথ্যা বলে কি প্রমাণিত করতে চাচ্ছেন? আরমান সাহেব নিজের মেয়ের গালে একটা থাপ্পড় মেরে বলে, এর চেয়ে তুই মরে যেতে পারিস না। তুই মরে গেলে আমি আরও খুশি হতাম।
আমি তোর মতো মেয়েকে জন্ম দিয়েছি ভাবতেও ঘৃণা লাগছে আমার। ছি, আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবি না তুই। বলেই বুকের ব্যথায় মাটিতে বসে পড়লেন আরমান সাহেব। আরমান সাহেবকে ধরে বলে, এতে আপনার কোনো দোষ নেই, যা করার আপনার মেয়ে করেছে। আরমান সাহেব আর্সের হাত ধরে বলে, বাবা আমি হাত জোর করছি তোমার কাছে, আমার মান সম্মান এমনিতেও আর নেই, তুমি আমার মেয়েকে নিয়ে যাও, আমি কথা দিচ্ছি ও আর কখনো এমন করবে না। নিশ্চয় খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে এমন করেছে। আর্শ বলে, আমি চাইলেই এই ছবি সবাইকে দেখাতে পারতাম, কিন্তু আমি চাইনি আপনার সম্মান নষ্ট হোক। আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, এটা ঠিক, কিন্তু আমি কখনোই একে মেনে নিব না। মো অবাক হয়ে গেল, ছবিটা সত্যি ছিল, কোনো এডিট ছবি ছিল না। হুবহু মো এর মতো আরেকটা মানুষ কিভাবে হতে পারে? কে ছিল ওই মেয়েটা? নাকি আর্শ বিয়ে করবে না বলে কোনো অজুহাত খুঁজছিল? আমাকে ফাঁসাবে বলে আর্শ এই ছবি নিজে বানিয়ে আনে নিত। সবটাই ধোঁয়াশা মো এর কাছে। আর্সের পাশে বসে আছে মো। কারো মুখে কোনো কথা নেই। আর্স গম্ভীর মুখে বসে আছে। তার বন্ধুরা এসে তার বুকে দেখলে কি ভাববে? শেষে কিনা এমন একটা মেয়েকে বিয়ে করতে হলো তাকে। আর্শ মো এর দিকে তাকিয়ে বলে দিল, শুনুন, আমার এমনিতেও ইচ্ছা ছিল না আপনাকে বিয়ে করা। আমার প্রেমিকা আছে রুহি, আমি রুহিকে ভালবাসি। বাবা বলে ওর ফ্যামিলি কালচার ভালো না, তাই জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। তাও আমি সবটা মেনে নিতাম যদি আপনি কোনো ভালো মেয়ে হতেন। আমি রুহির সাথেই থাকব, আপনার সাথে না থাকতে পারবো না। আমার জীবনে আপনার কোনো অধিকার নেই। মো কোনো প্রতিবাদ না করে কেঁদেই যাচ্ছে, আর ওই ছবির কথা ভেবেই যাচ্ছে। আর্শদের বাড়িতে মৌকে নেওয়া হলে আর্সের বন্ধুরা বু দেখতে এসে অবাক হয়ে যা। আর্সকে বলে, কিরে ভাই, ভালোই বিয়ে করেছিস, বু ও পাবি, মাঝে মাঝে আমরাও ফ্রিতে পাব, তোর ও টাকা ইনকাম হবে। শেষে কিনা এই মেয়ে বিয়ে করলি। সেদিন তো কত জ্ঞান দিলি আমাদের, আর আজ নিজেই এই পতিতা বিয়ে করে আনলি। আর্স রাগে রুম থেকে বেরিয়ে গেল। একটা পতিতা মেয়ের সাথে নিজের বর যাকে তুলনা করে তার মন অনেক ভেঙে যাওয়ার কথা। বিয়ের আসরে যেটা ঘটে গেল সেটা নিয়ে খুব চিন্তিত মো তার হাজবেন্ড এর উপরে একটুও রাগ করল না, কারণ আর্স এর রাগ হওয়াটাই স্বাভাবিক। কেননা আর্স যে ছবিগুলা দেখিয়েছে সেগুলাতে সত্যি মো এর মতো একটা মেয়ে ছিল। আর আর্সের যে বন্ধুগুলো এসেছিল, ওই মেয়েটার ছবি ওই ছেলেগুলোর সাথেও ছিল। যেখানে অন্য কোনো মেয়ে হলে সুইসাইড এর পথ বেছে নিত, সেখানে মো প্রতিজ্ঞা করল যে আসল সত্যিটা সে বের করে ছাড়বে। গায়ে ভারী ভারী গহনা পরে বড্ড অস্বস্তিতে আছে মো। আজ তার শ্বশুর বাড়িতে প্রথম দিন। আজ যে ঘটনা ঘটে গিয়েছে, শ্বশুর বাড়ির সবাই মো এর দিকে কেমন চোখে তাকাচ্ছে। মো বেশ বুঝতে পারছে সবাই তাকে নিয়ে সমালোচনা করছে, তাই মো সিদ্ধান্ত নিল সবার এই ধারণা ভুল প্রমাণ করে দিবে। নিজের ঘরে একা একা বসে আছে মো, তার কাছে কেউ নেই। এইদিকে ক্ষুদায় প্রাণ যায় যায় অবস্থা। বাইরে অনেক জলঘোলা চলছে আজকের ব্যাপারটা নিয়ে, তাই নতুন বউ এর খোঁজ আর কেউ নিচ্ছে না। আর্সের বাবাকে আত্মীয়রা সবাই ধরেছে টাকা আর ক্ষমতা পাওয়ার লোভে এমন একটা বাজে মেয়েকে সে বউ করে বাড়িতে এনেছে। আর্সের বাবাকে যে যা পারছে সে তাই বলে যাচ্ছে। এদিকে মো এর চিন্তা হচ্ছে তার বাবাকে নিয়ে। শেষমেশ তার বাবাও তাকে ভুল বুঝল। আর্শ বাড়িতে তার মা বাবার সাথে প্রচণ্ড রাগারাগি করছে। সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর্শ ব্যাগ গুছিয়ে রওনা ও হল। এমন সময় মো আর্সের সামনে গেলে আর্শ বলে, এই পতিতা বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আমি তোকে বউ বলে মানি না। আমি সহ্য করতে পারছি না তোকে। কেন আমার জীবনটা নষ্ট করলি? তুই এ বাড়িতেই থাক, আমি চলে যাচ্ছি। মো কোমরে শাড়ি পেঁচিয়ে বলে, কি ভেবেছেন কি? আপনার মানা আর না মানায় এখন আর কিছুই যায় আসে না। এটা কি সিনেমা পেয়েছেন নাকি যে বিয়ের পর বলছেন বিয়ে মানবেন না? আপনি মানলেও আমি আপনার বউ, আর না মানলে শুনুন, আমার সাথে বেশি বাড়াবাড়ি করবেন না। এমনিতে লোক সমাজে আমার মান সম্মান বলে কিছু রাখেননি। যেখানে চারদিকে মানুষ আমার বাবাকে বলতো মো এর মতো মেয়ের বাবা হওয়া ভাগ্যর ব্যাপার, সেখানে আপনি আমাকে কলঙ্কিত করে চলে এসছেন। আর্শ মো এর কথা না শুনে হাঁটা দিল। এমন সময় মো আর্শের হাত ধরে টানতে টানতে রুমের ভেতরে নিয়ে রুমের দরজা লক করে দিল। বাড়ি ভর্তি আত্মীয় অবাক হয়ে গেল। সবাই বলাবলি করছে, এমন বউ আজ প্রথম দেখলাম। লজ্জার মাথা খেয়ে বরকে টেনে ঘরে নিয়ে গেল। মো কারো কথার পাত্তা না দিয়ে ঘরের দরজা লাগিয়ে বলে, আজ আমাদের ফুলশয্যা, আর আপনার ফুলশয্যা আমার সাথেই হবে। আর হ্যাঁ, ন্যাকামি করে এটা বলার প্রয়োজন নেই যে আপনি সোফাতে ঘুমোবেন বা ফ্লোরে। আমার সাথে এই খাটেই ঘুমোবেন। কোনো সিনেমাটিক ডায়ালগ দিবেন না। আর্স, আই লাভ ইউ না মানে আগে ভালোবাসতাম না, বাট এখন থেকে বাসি, আর ভীষণ ভালোবাসার চেষ্টা করব। কারণ আপনি আমার স্বামী, তাই আমার আপনাকেই ভালোবাসা উচিত, আর আপনার ও আমাকে ভালোবাসা উচিত। আপনি ভাববেন না আমাকে ছেড়ে যেতে চাইলেই আমি যেতে দিব। আর্স অবাক হয়ে গেল। কোথায় ভেবেছিল সে তার বউকে ধমকে রাখবে, উল্টা তার বউ তাকে ধমক দিয়ে দিল। আর্স ভেবেছিল মেয়েটা ভয়ে চুপসে যাবে, কিন্তু হলো পুরাটাই উল্টো। আর্সকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মৌ বলে, কি ভাবছেন আমি কেমন টাইপের মেয়ে? তাই যেটা ভাবছেন ওটাই ঠিক, আমি ওই টাইপের মেয়ে। শুনুন, আপনি আমাকে ভুল বুঝেছেন, সেটা স্বাভাবিক ব্যাপার। আমি খুব পজিটিভ মাইন্ডের মেয়ে।
এতে আপনাকে কোনরূপ দোষ ত্রুটি দিব না আমি। আপনার জায়গা আমি থাকলেও এমনভাবেই রিয়্যাক্ট করতাম, কারণ আমি জেনে শুনে চাইতাম না যে আমার হবু বর পতিতালয়ে যায় আর তাকে আমি বিয়ে করে আপনার যোগ্য স্ত্রী হয়ে আমি দেখাবো যে আমার সম্পর্কে আপনার যে ধারণা হয়েছে সেটা ভুল। আর্স ভাবতেই পারেনি এমন চমৎকার একটা মেয়ের সাথে তার বিয়ে হবে। মেয়েটি কথায় যেমন পটু কোনো রক্তে মাংসে গড়া ছেলে তার প্রেমে না পড়ে পারবে না। আর্স জীবনে এমন সুন্দর মেয়ে কখনো দেখেনি। একটা মেয়ে কতটা পজিটিভ মাইন্ডের হতে পারে সেটা মৌকে না দেখলে বুঝতই না। আর্সের মুখে কোনো কথাই ছিল না মৌকে বলার মতো। তাছাড়া আর্স তো জীবনে এমন মেয়েই চেয়েছিল যে তার প্রেমের জালে জড়িয়ে রাখবে, তার কথা সারাক্ষণ শুনতে ইচ্ছা হবে। আর্স ভ্রু কুচকে মৌ এর দিকে তাকিয়ে বলে, আপনি কি আমাকে খুন করবেন নাকি? মৌ হেসে বলল, এসব খুন টুন করে বিধবা হতে চাই না আমি। আর্সের সামনেই মৌ তার শাড়ি খুলতে শুরু করল। আর্স বলে উঠল, আপনি কি করছেন এগুলা? মৌ বলল, শাড়ি খুলছি। এত ভারী শাড়ি আর গহনা জাস্ট নেওয়া যাচ্ছে না। আর্স বলল, তাই বলে আমার সামনে? তাহলে কি রাস্তার ছেলেদের সামনে খুলব? আমি শাড়ি খুলব সেটা আপনার সামনেই। আর্স নিজের চোখ বন্ধ করে ফেলল। মৌ হালকা হাসতে হাসতে বলে, ভদ্রলোক, আমি আগেই আপনার ব্যাপারে সব জেনে নিয়েছি। আপনার সামনে কিছু পড়া না থাকলেও যে খারাপ নজর দিবেন না সেটা আমি জানি। শুধু একটু দুষ্টুমি করার জন্য এটা করা। আর্স বেচারা একদম মুখে কোনো বুলি নেই। সে যে মৌকে কিছু বলবে তেমন কোনো রাস্তায় মৌ খোলা রাখেনি। আর্স চোখ খুলেই অবাক। ঘরের মাঝে তার নতুন বউ সাদা ধবধবে টি শার্ট আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। মৌ নিজের চুল হাত খোপা করতে করতে বলে, কি দেখছেন? দেখুন, আমি রাতে টি শার্ট ছাড়া ঘুমোতে পারি না। এটা নিশ্চয়ই আপনার টি শার্ট। আপনাকে জিজ্ঞেস না করেই পরে নিলাম। কাল আমাকে কয়েকটা টি শার্ট আর স্কার্ট কিনে দিবেন। আর আপনি কি এই শেরওয়ানি পরে ঘুমোবেন নাকি? যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আর্স ড্রয়ার থেকে একটা 3/4 প্যান্ট আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করল। শাওয়ার ছেড়ে আর্স ভেবেই যাচ্ছে কি মায়াবী এই মেয়েটা, যে মেয়েটাকে সহ্যই করতে পারছিল না, আর সেই মেয়েটা তার কথার জাদুতে আর্স এর মন বদলে দিয়েছে। যে মেয়েটা এত মিষ্টি করে কথা বলে, সেই মেয়েটা এত বাজে প্রফেশনে কিভাবে যেতে পারে? এই মেয়েটাকে তো যে কেউ ভালবাসতে পারত। তাহলে মেয়েটা কেন এমন কাজ করল? মেয়েটার কথাগুলো এমন স্পষ্ট আর ক্লিয়ার, তাতে মনেই হয় না যে মেয়েটা অমন প্রফেশনের। এমন সময় কেউ একজন ঘরের দরজায় কড়া নাড়ল। মৌ গায়ে ওড়না পেঁচিয়ে দরজা খুলতেই আর্সের বন্ধুরা এসে হাজির। আর্সের বন্ধুরা মৌকে এমন পোশাকে দেখেই অবাক। শীষ বাজিয়ে বলে, কি পতিতা বিয়ে করার কি প্রয়োজন ছিল? তোমাদের কি আবার সংসার লাগে নাকি? এমনিতেই তো সব পাও তোমরা। কারো বউ হওয়ার যোগ্যতা আছে নাকি তোমার? আর্স এর মতো ভালো ছেলের কপালে এই জুটল, আজ আবার হবে নাকি? মৌ ঠাস শব্দে আর্সের বন্ধুর গালে একটা থাপ্পড় মেরে দিল। সাথে সাথে চমকে যায় আর্সের বন্ধু। আর্সের বন্ধু উল্টা মৌ এর গালে চড় মারতে গেলে মৌ হাত ধরে ফেলে। আর্স ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে মৌ ওর বন্ধুর হাত ধরে রেখেছে। আর্স বিষয়টা দেখে অবাক হয়ে যা। আর্সকে দেখে আর্সের বন্ধু বলে, দেখো ভাই তোর বউ। মৌ আর্সের বন্ধুর হাত ঝাড়ি মেরে বলে, উনি কি দেখবে? উনাকে ডাকছেন কেন? উনাকে নালিশ দিবেন আর উনি আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিবে। কি এতক্ষণ কি বলছিলেন আমি পতিতা? আমার সংসার এর প্রয়োজন নেই, বিয়ের প্রয়োজন নেই। আপনার বন্ধুর জীবন নষ্ট করছি। প্রথম কথা, আমি পতিতা ন। আর দ্বিতীয় কথা, যদি ধরেই নি আমি পতিতা, তাহলে আপনি কি? আপনি কি দুধে ধোয়া? একটা মেয়ে পতিতা কিভাবে হয় যদি আপনার মতো ভদ্রলোকরা তাদের কাছে না যা? একটা পতিতা অবশ্যই তার পেশা ছেড়ে দিত যদি আপনার মতো ভদ্রলোকরা তাদের কাছে না যেত। একটা মেয়ে টাকার জন্য একটা ছেলের সাথে সময় কাটালে তাকে পতিতা বলে, আর একটা ছেলে টাকা দিয়ে সময় কাটালে তাকে কি বলে? উত্তর দিন, তাকে কি বলে? একটা মেয়ে পতিতা হলে সেই মেয়েটির সাথে রাত কাটানো ছেলেগুলোকেও পতিতা বলে। আমার যদি বিয়ে করার রাইট না থাকে, আপনাদের কিভাবে রাইট থাকে? আমার যদি সংসার করা না সাজে, তাহলে আপনাদের কিভাবে রাইট থাকে? লজ্জা করে না আপনার একটা মেয়ের সাথে রাত্রি যাপন করে এসে সেই মেয়েকেই পতিতা বলে উপহাস করত? আর্সের বন্ধু বলে, তাই বলে আমার গায়ে হাত তুলবে তুমি? মাত্র একটা চর এর প্রাপ্য নয়। আপনি উচিত শহরের সব মানুষ জড়ো করে তাদের সবার সামনে আপনাদের আসল পরিচয় দেওয়া উচিত, যে এরাই তারা যারা রাতের আধারে পতিতালয়ে যায় আর দিনের আলোতে মানুষকে জ্ঞান দিয়ে বেড়া। আর্স অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি মেয়েটি এতটা প্রতিবাদী আর এতটা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে। আর্স তার বন্ধুকে বলে, কি সমস্যা ভাই? কি হয়েছে? মৌ বলে, উনি কি বলবে, আমি বলছি কি হয়েছে। উনি আমাকে উনার সাথে থাকার প্রস্তাব দিয়েছে, যার জন্য উনাকে থাপ্পড় মেরেছি, যার জন্য উল্টা উনিও আমাকে মারতে চাইছিলেন। কি আর্স, এসব আপনার বন্ধু? এই সমাজে আপনার চলাফেরা? বাহ শব্দ সমাজ, বাহ। নিজের স্ত্রীকে অপমান করছে আর বর দাঁড়িয়ে আছে। আর্স ওর বন্ধুর গালে আরেকটা থাপ্পড় মেরে বলে, এখান থেকে বের হো। আমি ভাবতেও পারিনি তোরা এমন প্রস্তাব দিতে পারবি। অন্তত আমার মান সম্মান রাখা উচিত ছিল তোদের। যাহ, বেরিয়ে যা আমার বাসা থেকে। আর্সের বন্ধুরা বেরিয়ে গেলে আর্স মৌ এর দিকে তাকিয়ে বলে, মৌ সরি। মৌ বলল, আচ্ছা কিসের জন্য সরি?
আপনার বিয়ের আসরে করা রিয়্যাক্ট নাকি আপনার বন্ধুর করা ব্যবহার? দুটোই। আরস যেন মো এর কথার ঝুলিতে নিজেই নতজানু হয়ে গেল। মৌকে উপেক্ষা করার শক্তি হারিয়ে ফেলল। মেয়েটি কথা দিয়েই আর্সকে দুর্বল করে ফেলল। মো আর্সকে বলে, আর্স জানেন, সমাজে আমার খুব সম্মান ছিল। সবাই বাবাকে বলতো আপনার মেয়ে একটা মা লক্ষ্মী। এমন মেয়ে থাকলে আর কিছু লাগে না। জানেন, আজ আমার সমাজ আমাকে চরিত্রহীনা বলে জানে। তারা জানে আমি একটা মুখোশধারী, আমি পতিতা। আমার চরিত্রের এই তকমা যে ভুল সেটা প্রমাণ করার মতো উপযুক্ত প্রমাণ আমার কাছে নেই। আমি যে নির্দোষ সেটা প্রমাণের জন্য সঠিক প্রমাণ আমার হাতে নেই। জানেন, তখন খুব অসহায় লাগে যখন চারদিকের সবাই দোষারোপ করে। দোষ না করেও দোষী হতে হয়। আর্সের হঠাৎ খুব খারাপ লেগে উঠল। সে নিজের অজান্তে কোনো ভুল করে ফেলেনিত। এমন তো হতেই পারে হুবহু দেখতে একই রকম দুইটা মানুষ, কিন্তু না, চেহারার যে সেই মিল। ভাবতে ভাবতে আর্স আর মৌ ঘুমিয়ে গেল। খানিক পরে আর্সের ঘুম ভেঙে গেল। হঠাৎ আর্সের খেয়াল হল তার পাশে শুয়ে থাকা ঘুমন্ত পরিটার দিকে। ডিম লাইটের আলোতে মৌ এর ফর্সা শরীর দেখা যাচ্ছে। মেয়েটা মনে হয় এমনই ছটফটে থাকে সবসময়। ঘুমনোর স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। ওড়না বেড থেকে নিচে পড়ে আছে। আর্সের মনে সন্দেহ হল একটা পেশাধারী পতিতা কখনো এমন হতে পারে না। তাদের শরীরে বিভিন্ন চিহ্ন ফুটে থাকে। মৌ এর শরীর একদমই নিখুঁত। কেন যেন আর্সের মনে হচ্ছিল মেয়েটা যেন পতিতা না হয়, মেয়েটা যেন পবিত্র একটা মেয়ে হয়। হঠাৎ আর্সের খেয়াল হল মৌ এর গলা। মৌ এর গলা একদম সাদা, কিছুই নেই। আর্স সাথে সাথে তার ফোন থেকে পিকচার বের করল, কারণ পিকচারে থাকা মেয়েটার গলায় বেশ বড় একটা জট ছিল, কালো দেখতে। আর্স জিজ্ঞেস করেছিল, সে বলেছিল এটা তার জন্মদাগ। আর্সের কেমন জানি সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে কোথাও কিছু একটা গরমিল হয়েছে। হঠাৎ মৌ এর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই লাফ দিয়ে উঠে যা। মৌ তাকিয়ে দেখে কেউ একজন তার উপর ঝুঁকে আছে। লোকটা সরে গিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ে। মৌ বুঝতে পারে আর্স ছিল, আর আর্স মৌকে দেখছিল। মৌ ইচ্ছা করেই আর্সকে জড়িয়ে ধরে। মৌ অজান্তে জড়িয়ে ধরার ভান ধরে। আর্স আরও শক্তভাবে জড়িয়ে ধরে। মৌ আগে থেকেই ভীষণ দুষ্টু টাইপের। দুষ্টুমি করাটাই ওর একটা ইম্পর্টেন্ট কাজ। এইদিকে আর্স বেচারা মহা মুশকিলে পড়েছে। একটা বন্ধ ঘরে নিজের বিয়ে করা সুন্দরী বউ জড়িয়ে ধরলে যে কারোর ঠিক থাকা সম্ভব নয়। আর্স খানিকটা সরে ঘুমানোর চেষ্টা করল। আর্স যতটা সরে মৌ ততই আর্সের দিকে সরতে থাকে। আর্স উপায় না পেয়ে বউ এর সাথে লেপ্টে থেকেই ঘুমোতে হল। পরের দিন সকালে আর্সের ঘুম ভাঙতে অবাক হয়ে যায় সে। আর্স দেখে তার বুকের সাথে লেপ্টে আছে মৌ। কি সুন্দর করে ঘুমোচ্ছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, একদম পাগলির মতো লাগছে। মৌ এর নিঃশ্বাস আর্সের বুকে উপচে পড়ছে। এমন সময়ে মৌ এর ও ঘুম ভেঙে যা। মৌ ঘুম ভঙ্গতেই দেখে সে আর্সের বুকে। মৌ লাফ দিয়ে উঠেই চুল হাত খোপা করতে করতে বলে, এই আপনি কিছু করেননি তো? আর্স কাশতে কাশতে বলে, কিছু করেছি মানে? কি বলছেন এসব? না মানে যেভাবে জড়িয়ে ধরেছিলেন, আরেকটু হলে তো আমার দমই বেরিয়ে যাচ্ছিল। আমি না, আপনি জড়িয়ে ধরেছিলেন। দম তো আমার ও বেরিয়ে যাচ্ছিল। আমি তো ঘুমের মাঝে অজান্তে জড়িয়ে ধরছিলাম। আর আপনি যে ইচ্ছা করে জড়িয়ে ধরেছিলেন। এই যে না মিস, আপনি ধরেছিলেন। যান, এবার গোসল করে ফ্রেশ হয়ে বাইরে যান। এক্ষুনি আবার সবাই ডাকাডাকি করতে আসবে। অদ্ভুত, গোসল করতে যাব কেন? আপনি ঘুমের মাঝে কিছু করেননি তো? সত্যি করে বলুন, বলছি। এই ছিল আপনার মনে? জি না, আমি ওই টাইপের ছেলে না। আমি কিছুই করিনি। কিন্তু বাইরের কেউ সেটা মানবে না। আজ আমাদের ফুলসজ্জা শো কিছু করি আর না করি সবাই এটাই ভাববে। আর 5টা দম্পতির মাঝে যা হয়েছে, আমাদের ও তাই হয়েছে। বাইরে গেলে সবাই বিভিন্ন প্রশ্ন করবে। তার থেকে বেটার আপনি গোসল করে ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে বাইরে যান। তাহলে সবাই ব্যাপারটা নরমালি নিবে। মৌ অবাক হয়ে যায়, এ কোনো নিয়ম? কিছু করলেও ভাববে, না করলেও ভাববে। মৌ আর্সকে বলে, শুনুন, শাড়ি টাড়ি আমি পরতে পারবো না। আমাকে আপনার জিন্স আর গেঞ্জি দিন। আর্স বলল, আমার জিন্স আপনার হবে? হবে মানে দৌড়াবে? আর্স বলল, হ্যাঁ, আপনি দৌড়াবেন। 5 ফিট একটা ছেলের জিন্স আপনার পা থেকে মাথা পর্যন্ত হবে। মৌ বলল, আমি ছেলে হলে আমিও অতটাই লম্বা হতাম। মেয়ে মানুষ হিসাবে ঠিকই আছি। না হয় আপনার থেকে একটু সর। বটি দিয়ে জিন্সের নিচ থেকে কেটে নিব। আপনি জিন্স কাটবেন, তার থেকে আপনি আমার একটা হাফ প্যান্ট পরুন। এটাই বেটার হবে। কি? আমি হাফ প্যান্ট পরব, তাও আবার আপনার? মানুষ কি বলবে আমায়? এই যে নতুন বউ, জিন্স পরলে মানুষ কি ভাববে? আপনাকে শাড়ি পরতে হবে। মৌ বলল, আমি শাড়ি পরতে পারি না। অবশেষে কি বউ এর শাড়ি পরানোর দায়িত্ব নিতে হবে বলেই মাথায় হাত দিয়ে দাঁড়ালো। আর মৌ গিয়ে শাওয়ার ছাড়ল। মৌ ওয়াশরুম থেকে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেরোল। মৌ এর চোখে মুখে মহাবিরক্তি, কিভাবে এখন সে শাড়ি পরবে? একটা মেয়ে হয়ে শাড়ি পরতে পারে না, এটা মানুষকে বললেও হাসাহাসি করবে। তাছাড়া এমনিতেও তাকে নিয়ে সমালোচনার শেষ নেই এখন। মৌ ও ভেবে নিয়েছে তাকে কেউ কিছু বললে সে সঠিক উত্তর দিয়ে দিবে। মৌ বাইরে বেরিয়ে দেখে আর্স ও টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। আর্স গোসলের আগে টাওয়াল পরেই গোসল করে। এটা তার রোজকার অভ্যাস। এখন ঘরে বউ আসাতে খানিকটা অস্বস্তিতে পড়তে হয়েছে আর্সকে।
মো আর্স এর দিকে তাকিয়ে বলে, এই যে হ্যালো, আপনার কোনো লজ্জা নেই তাই না? এইভাবে আমার সামনে জাস্ট টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছেন, গায়ে শার্ট গেঞ্জি কিছুই নেই। বলেই মো মাথা থেকে টাওয়ালটা আর্সের গায়ে ফেলে দিয়ে বলে, এটা গায়ে পরুন। আর্স ভ্রু কুচকে মো এর দিকে তাকিয়ে বলে, এই যে সুন্দরী, আমি কি আপনার মতো মহিলা নাকি যে আমাকে সব ঢেকে ধুকে রাখতে হবে? আমি ছেলে মানুষ, একটা শর্ট প্যান্ট পরলেই চলে। মো কোমরে হাত বেঁধে বলে, তাহলে কি আমি মহিলা? আর্স ডান ভ্রু উঁচু করে বলে, তাতে কোনো সন্দেহ আছে বউ? কি বললেন? ওহ সরি, আমি মিস মো বলতে চাইছিলাম আর কি। বউ ডেকে ফেলছি। আর্স বলল, এক্সাইটেড হব না তো কি হব? যেভাবে দাঁড়িয়ে আছেন, আমাকে কি স্থির থাকতে দিচ্ছেন আপনি? মো বলল, কেন, আমি কি করেছি আপনাকে? আর্স চোখ ইশারা দিয়ে মৌকে দেখিয়ে বলে, তাকিয়ে দেখুন নিজের দিকে কিভাবে আছেন। মৌ জাস্ট পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। চুল দিয়ে টুপটাপ পানি পরে ব্লাউজের পুরাটাই ভিজে গিয়েছে। গলা মুখ সব পানিতে ভিজে আছে। মৌ যে তাড়াহুড়োতে ওড়না ছাড়া বেরিয়েছে সেটা খেয়ালই নেই। আর্স বলে, এভাবে ভিজে জ্বর ঠান্ডা লাগাবেন, পরে কষ্ট আপনি নিজেই পাবেন। ঠিকভাবে চুল ও মুছতে পারেন না দেখছি। আর্স একটু একটু করে মো এর দিকে এগিয়ে গিয়ে মো এর দেওয়া টাওয়ালটা দিয়ে মো এর চুলের পানি মুছে দিতে দিতে বলে, এভাবে দাঁড়িয়ে থাকলে সব শব্দ ছেলেই অসভ্যভাবে এক্সাইটেড হয়ে যাবে। শাড়িটা পরে নিন। মৌ বলল, আমি শাড়ি পরতে পারি না যে। আর্স বলে, আমি সাহায্য করছি, আপনি চুপ হয়ে দাঁড়িয়ে থাকুন। আর্স বিছানায় থাকা লাল টকটকে সুতি শাড়ি টানিয়ে মৌকে পরিয়ে দিতে থাকে। আর্স বলে, কি হলো, এভাবে নড়ছেন কেন? মৌ বলে, সুরসুরি দিচ্ছেন কেন আপনি? আর্স বলে, বাহন মানুষের এত সুরসুরি থাকে, আপনাকে না দেখলে বুঝতাম না। দেখুন এবার ঠিকঠাক আছে কিনা। মৌ অবাক হয়ে যায়, সে মেয়ে মানুষ হয়ে শাড়ি পরতে পারে না, অথচ আর্স ছেলে মানুষ তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। শাড়ি পরানো শেষ হলে মৌ আর্সকে অজান্তে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলে। আর্স চমকে যায়, এভাবে হুট করেই তাকে মৌ জড়িয়ে ধরবে ভাবতেই পারেনি। মৌ আর্সকে ছেড়ে দিয়ে বলে, কিছু মনে করেন নি তো আমার বেষ্টিকে, আমি খুশি হলেই জড়িয়ে ধরতাম। আর্স বলে, আর কাকে কাকে জড়িয়ে ধরেছেন? কাউকেই না, শুধু বেষ্টিকে। না, আবার রাস্তার কোনো ছেলের প্রতি খুশি হয়ে জড়িয়ে ধরেননি তো? মৌ বলল, আমাকে কি এমন হয়ে হয় আপনার? আপনি বড় হন, তাই আপনাকে ধরলে পাপ নেই কোনো। এমন সময় আর্সের ফুফু ডাকছে বাইরে থেকে। মৌ বাইরে গেলে আর্সের ফুফু বলে, বাপের বাড়ি থেকে কিছু শিখনি? বিয়ের পরের দিন এত দেরি করে কেউ ঘুম থেকে ওঠে? মৌ চুপ থাকার মেয়ে নয়, ফুফুকে বলে ওঠে, দেখুন আমি আজ আরও খুব ভোরে ঘুম থেকে উঠেছি। রেগুলার এত সকালে ঘুম থেকে ওঠা সম্ভব ন। কাল থেকে 8টার আগে আমাকে কেউ ডাকবেন না। আর দেখুন, আমার সাথে আমার বাপের বাড়ির তুলনা করবেন না। বাড়ির বউ বলে ভাববেন না, যা কিছু বলে পার পেয়ে যাবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। আর্সের ফুফু তো আকাশ থেকে পড়ে। এটা ঘরের বউ নাকি অন্য কিছু? মৌ বাইরে যাবার পর আর্স মৌ এর ফোন চেক করে। মৌ এর ফোনে কয়েকটা মেসেজ এল। মৌ এর বেশটি পিকচারগুলো পাঠিয়েছে। আর্স পিকচারগুলো দেখে অনুশোচনায় ভুগছে। প্রতিটা ছবিতে তারিখ উঠে আছে। 1 জানুয়ারি, এই দিনেই তো মৌ তার বন্ধুদের বাসায় এসছিল টাকার বিনিময়ে। একই সময়ে একটা মানুষ দুইটা জায়গা কিভাবে থাকতে পারে? আর্স এর মনে আরও বেশি কৌতূহল বাড়তে থাকে। আর্সের বিষয়টা বেশি খুঁটিয়ে দেখতে ইচ্ছা হল। আর্স মৌ এর ফ্রেন্ডকে মেসেঞ্জারেই কল দিল। আর্স একটা সালাম দিয়ে জানালো সে মৌ এর হাজবেন্ড। আর্স মৌ এর বান্ধবীর কাছে জানতে চাইল এটা কিসের ছবি আর কোথা থেকে তোলা। মৌ এর বান্ধবী জানালো তারা তাদের একটা বান্ধবীর বিয়েতে গেছিল, সেখানে গিয়ে 7 দিন ছিল, আর তখনই ছবিগুলো উঠানো। আর্স এর মাথায় যেন বাজ পড়ল। একই দিনে ঢাকা 1 ঘণ্টার মাঝে যাওয়া আসা সম্ভব ন, কারণ সেদিন মৌকে ভাবা মেয়েটি আর্সের বন্ধুদের সাথে কয়েক ঘণ্টা ছিল। আর্স এর মাথায় কিছুই ঢুকছে না। আর্স এর মন সায় দিল সেদিনের মেয়েটি কোনোভাবেই মৌ ছিল না। তাহলে সেদিনের মেয়েটা কে ছিল? আর্সের মনে বেশ কতগুলো প্রশ্ন জড়সড় হল। তবে আর্স এর মনটা এখন বেশ ফ্রেশ লাগছে। তার ভাবনাটা হয়তো ভুল আর ঠিক এই মুহূর্তে ভাবতে ইচ্ছা করছে না আর্সের, কারণ আর্স একটা রাতেই মৌ এর ভালোবাসার জালে জড়িয়ে পড়েছে। আর্স নিজের রুম থেকে বাইরে এসে দেখে মৌ বারান্দায় চেয়ারে বসে আছে, আর বিভিন্ন মানুষ মৌকে দেখতে এসছে। নতুন বউ হলে সবাই দেখতে আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। মানুষজনের ঝামেলা কমে গেলে আর্সের মা বাবা বলে, মা মৌ আমার ছেলেকে ভুল বুঝো না, ও কিন্তু খুব ভালো। হঠাৎ তোমার মতো একটি মেয়ে কোথায় দেখেছে আর তোমাকে ভুল বুঝেছে? তবে ও কিন্তু অতটা গর্দভ না, নিজেই ঠিক ভুল বুঝতে পারবে আর সত্যিটা যাচাই করবে। আর তুমি ভেবো না জমি ঠিক করার জন্য ছেলেকে প্রেসার দিয়েছিলাম তোমাকে বিয়ে করতে। এসব জমির কোনো ব্যাপারই ছিল না মা, শুধুমাত্র ছেলেকে বিয়ে করানোর জন্য এই মিথ্যা নাটকটা করেছিলাম। তোমাকে আমরা আগে থেকেই চিনি মা, তুমি অনেক ভালো মেয়ে, সেটা আমরা জানি। আমার ছেলেটার চরিত্র ও অনেক ভালো, আর আমার ছেলের জন্য আমরা সঠিক মেয়েটাকেই এনেছি মা। তুমি আমাদের বৌমা না, আমাদের মেয়ে। আর্সের মা ছেলের বউকে একটা চেইন পরিয়ে দিল, আর মৌকে বলল, তুমি কিছু নিয়ে মন খারাপ করো না। মৌ আর্সের বাবাকে বলল, কিন্তু আমার বাবা, উনি তো আমাকে ভুল বুঝছে। আর্সের বাবা বলে, তুমি ভেবো না, তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, ওদিকে সবই ঠিক আছে।
বলেই আর্সের বাবা মো এর বাবাকে কল দিয়ে মো এর কাছে ফোনটা ধরিয়ে দেয়। মো এর বাবা বলে, মা মো, আমি জানি আমার মেয়ে কেমন, তবুও আমি তো বাবা, এমন কিছু শুনলে দুশ্চিন্তা শ্বশুর বাড়ির সবার সাথে মানিয়ে নিস মা। অনেক ভালো পরিবার পেয়েছিস মা, অনেক সুখী হবি। সকালে খাওয়া শেষ করে মৌ তার বড় নন্দের সাথে গল্প করছে। আর্সের ইচ্ছা করছে মৌকে একটু সরি বলবে, বাট কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না। আর্স তার বোনকে ডেকে বলে, আপু দুলাভাই ফোন দিয়েছে মায়ের ফোনে, তোমাকে ডাকছে। আর্সের বোন যাওয়ার পর আর্স মৌকে বলে, আমার আপনার সাথে কিছু কথা আছে, রুমে চলুন। মৌজের গোপন রহস্যের সত্যতা কি পাওয়া যাবে জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। তার আগে আমাদের চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।